আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহিদ তাসনিম রাকা, বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে। আজকে আমাদের যে আমরা একটা সেশন নিয়েছি 4 দিনের, হাই হেলথ টপিক ফর এমআরসিএস পার্টে, তার আজকে ডে 3। আমি আপনাদের সাথে একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব, কিন্তু ছোট হলেও এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে প্রতিবারই প্রতিটা পরীক্ষাতে এই টপিক থেকে অ্যাটলিস্ট 2টা বা 3টা কোশ্চেন থাকে। এটা সাধারণত হচ্ছে পেরিঅপারেটিভ কেয়ার পোর্শনের সাথে রিলেটেড। আপনি হচ্ছে টাইপস অফ ফিডিং। আমরা একটা পেশেন্টকে, যারা আমাদের কাছে আসবে বিফোর সার্জারি এবং আফটার সার্জারি, কোন পেশেন্টকে আমরা কোন ধরনের ফিডিং দিব, তার সোর্স অফ নিউট্রিশনটা কিভাবে হবে, সেটা নিয়ে প্রতিবারই কোশ্চেন আসে, যেহেতু এটা পেরিঅপারেটিভ কেয়ারের একটা পার্ট এবং আপার জিআইটির একটা পোর্শনের মধ্যেও পড়ে এটা। তো এখান থেকে কোশ্চেন আসে এবং এটা আসলে একটু ভালো মতো বুঝে নিয়ে পড়াশোনাটা করাটা বেশি দরকার। তাহলে আমরা একটু টপিকটা শুরু করি। মোটামুটি এই ছবিটা সম্পর্কে আপনারা সবাই জানেন। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা দেখবো যে কি কি ওয়েতে আমরা পেশেন্টকে ফিডিং করতে পারি। জাস্ট বেসিক, আমরা পেশেন্টকে দুইভাবে খাওয়াতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে আমরা এন্টারাল ফিডিং দিতে পারি আর একটা প্যারেন্টারাল দিতে পারি। এখানে ছবিটার মধ্যে আসলে মূলত আমাদের এন্টারাল ফিডিং এর জিনিসপত্রগুলো আছে। প্যারেন্টারাল হচ্ছে আমরা ডিরেক্ট যে সকল ফুডকে আইভি রুটে দিই, সেটা হচ্ছে আমাদের প্যারেন্টারাল। তাহলে এন্টারাল ফিডিং এ মানে মোট কথা হচ্ছে আমরা পেশেন্টের জিআই ট্র্যাক্টকে ইউজ করতে চাই। সেই জন্য আমরা কিভাবে যে ফিডিং গুলো দিব, যেখানে আমরা জিআই ট্র্যাক্টটা ইউজ করব। জিআই ট্র্যাক্ট ইউজ করা মানে পেশেন্টের হচ্ছে ডাইজেশন পোর্শনটা ইউজ করব, অথবা অ্যাটলিস্ট অ্যাবজর্পশন পোর্শনটা ইউজ করব। সেটাই হচ্ছে আমাদের এন্টারাল ফিডিং, মানে জিআইটিকে আমি ইউজ করব। এবং এন্টারাল ফিডিংটাই হচ্ছে বেস্ট মেথড অফ ফিডিং। আমাদের চেষ্টা করতে হবে, যদি পেশেন্টের এন্টারাল ফিডিং আসলে পসিবল হয়, আমরা যাতে পেশেন্টকে এন্টারাল ফিডিং দিতে পারি, সেটা আমাদের আসলে চেষ্টা করতে হবে, কারণ এটাই হচ্ছে বেস্ট মেথড অফ ফিডিং। তাহলে এন্টারাল ফিডিং কি কি রুটে আছে? প্রথম কথা, আমি পেশেন্টকে ওরাল ফিডিং দিতে পারি। সে সরাসরি ডিরেক্ট খাবে, মুখে খাবে, আমি আপনি আমরা যেভাবে খাচ্ছি। কোনো কারণে পেশেন্ট যদি খেতে না পারে, আমরা সামনের দিকে রুটগুলো দেখব, তখন আমরা পেশেন্টকে এনজি ফিডিং দিতে পারি, নেজোগ্যাস্ট্রিক ফিডিং, যেটা আমরা আমাদের কমনলি আমাদের ওয়ার্ডে আমরা দিই। পেশেন্টকে এনজি টিউব ফিডিং দিই, ফিডিং পারপাজেও দিই, আমরা অনেক সময় হচ্ছে থেরাপিউটিক পারপাজেও দিই। যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলে, সাবএকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলে, বা প্রিপারেশন হিসেবে আমাদের জিআই গাট সার্জারি করতে গেলে, তখন আমরা এনজি টিউবটা দিয়ে রাখি পেশেন্টকে। এছাড়া আমাদের এটা এনজি টিউব বোঝাই যাচ্ছে ন্যাজো গ্যাস্ট্রিক, মানে এই টিউবের এন্ডটা আমাদের স্টমাকে থাকবে, তখন ন্যাজো গ্যাস্ট্রিক। সেম জিনিসটা নোজ দিয়ে আমি এন্ট্রি করছি, সেটার ফিডিং এর টিউবের হচ্ছে ডিস্টাল এন্ডটা যদি আমাদের ডিউটেনামে থাকে, ন্যাজো ডিউটেনাল, আর যদি জেজোনামে থাকে সেটা হচ্ছে ন্যাজো জেজোনাল ফিডিং। নোজ দিয়ে শুরু করব। আমার হচ্ছে কোনখানে গিয়ে আমার ডিস্টাল এন্ডটা রয়েছে তার উপর ভিত্তি করে ফিডিং এর মানে ভ্যারিয়েশনটা আছে। এখানে আমরা 2টা ফিডিং এর ছবি দেখতে পাচ্ছি, দেখেন। এটা হচ্ছে আমাদের জাস্ট ডিরেক্টলি আমাদের অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল থেকে পাংচার করে আমাদের ফিডিং টিউবটা আমাদের হচ্ছে স্টমাক আর হচ্ছে জেজুনাম, যে যে গ্যাস্ট্রোস্টোমিক টিউব বা জেজোনোস্টোমিক টিউব যেটাই বলি না কেন, সেভাবে দেওয়া আছে। যখন আমাদের স্টমাকের ভিতরে আমাদের ডিস্টাল এন্ডটা থাকে, তখন সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রোস্টোমিক টিউব বা জি টিউব। আর যখন সেটা আমাদের হচ্ছে জেজুনামের মধ্যে রয়ে যায় বা জেজুনামের মধ্যে আমরা ফিডিংটা দিই, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে জেজুনোস্টোমি টিউব। আচ্ছা, এই 2টা জিনিস আমরা কখন ইউজ করব? যদি আমরা ওভারঅল ছবি দেখেও চিন্তা করি, কোনো কারণে যদি আমি এই ট্র্যাকটুকু মানে পেশেন্টের আমি নোজ থেকে শুরু করে ইসোফেগাস পর্যন্ত বা এই পোর্শনটুকু যদি কোনো কারণে আমি ইউজ করতে না পারি, তখন আমি এই 2টা ফিডিং এর মধ্যে আসবো। এখন এই 2টা ফিডিং এর মধ্যে আবার কখন যাব, যে কখন আমি গ্যাস্ট্রোস্টোমি টিউব চুজ করব বা কখন জেজোনোস্টোমি চুজ করব? যদি কোনো কারণে আমার স্টমাকের মধ্যে আমি কোনো সার্জারি করি বা স্টমাকটা আমি ইউজ করতে পারছি না, ইনক্লুডিং হচ্ছে আমার ইসোফেগাস এবং নেজাল পোর্শন পর্যন্ত, তখনই আমাকে যেতে হবে জেজোনোস্টোমি টিউবে। যত আমি হচ্ছে প্রক্সিমাল থেকে খাবার দিতে পারবো তত ভালো, যত প্রক্সিমাল পোর্শনটা আমি ইউজ করতে পারবো। আর যদি কোনো কারণে ইউজ করতে না পারি, তখন আস্তে আস্তে আমি ডিস্টাল পোর্শনে যাব বা টিউব ফিডিং এ যাব। আরো 2টা ফিডিং আছে, যেটা হচ্ছে আমি বলেছি প্যারেন্টাল ফিডিং। প্যারেন্টাল ফিডিং এর মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট আমরা, এই যে আমরা সাধারণত জুগুলার ভেইনে সিভি লাইন করে সেন্ট্রাল ভেনাস লাইন দিয়ে আমরা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দিই। আর একটা হচ্ছে পেরিফেরালি আমাদের যেই ক্যানুলা আছে, পেরিফেরাল ক্যানুলার ভিতর দিয়ে আমরা হচ্ছে একটা ইয়া দিতে পারি, পেরিফেরালি ইনসার্টেড ক্যানুলা দিয়ে আমরা হচ্ছে সেন্ট্রাল ভেইন বা প্যারেন্টাল নিউট্রিশনটা দিতে পারি। এখন এই সেন্ট্রাল নিউট্রিশন যেটা দিচ্ছি বা সেন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন যেটাই দিচ্ছি না কেন, এগুলোর মধ্যে কি, এগুলো আসলে আমাদের ফুড কম্পোনেন্ট, একদম হচ্ছে ডাইজেস্ট করার পর আমাদের বডিতে যেভাবে অ্যাবজর্ব হয়, যে মলিকুল হিসাবে অ্যাবজর্ব হয়, আমাদের হচ্ছে এই মানে প্যারেন্টাল নিউট্রিশনগুলোর মধ্যে আসলে ওই কম্পোনেন্টগুলোই থাকে। ওই যে আমরা কাবিভেন ফেরিফার দিই, ওগুলোর মধ্যে প্যারেন্টাল নিউট্রিশনগুলো তো ডিরেক্টলি আমরা সেটা শুধুমাত্র পেশেন্টের ভেইনে দিয়ে দিই, সেখান থেকে সেটা যে যখন জায়গাতে যাবে ব্লাডের মধ্যে থেকে যেখানে যেখানে যাওয়ার সেখান থেকে চলে যাবে। এখন একটু দেখি এই চার্টটা। এই চার্টটা আসলে আমাদের ইএমআরসিএস এর চার্ট। এখান থেকে আমরা জাস্ট পড়বো ইএমআরসিএস আমাদের কি কি বলেছে সেটা সম্পর্কে, ফিডিং সম্পর্কে। তারপর আমরা কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো আসলে প্রতিটা বার আমাদের রিকলে আসছে এবং হচ্ছে আসে।
কিছু কোশ্চেন ডিসকাস করব। দেখেন, প্রথম অপশন হচ্ছে ওরাল ফিডিং। আমি বলেছিলাম যে হচ্ছে আমরা যেটা খাচ্ছি, যেভাবে খাই, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অপশন, এবং এই পেশেন্টকে এইভাবেই আমরা যদি ফলো করতে পারি এটা হচ্ছে বেস্ট। তাহলে ওরাল ফিডিং আপনি কাকে কাকে দিবেন? যে সকল পেশেন্ট সহজে খেতে পারবে, স্ট্রোক হয়নি, অ্যাক্সিডেন্ট হয়নি, হেড ইনজুরি কোনো কিছুই হয় নাই, আপনি মনে করেন লার্জ গার্টে কোনো সার্জারি করেছেন, যেমন হচ্ছে আপনি লেফট হেমিকোলেক্টমি করেছেন ফর্সে, ফর্সে আপনি করেছেন হচ্ছে লেফট হেমিকোলেক্টমি, অথবা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি করেছেন। দেখেন, আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে আমরা যতই বলি না কেন, আসলে মেইন হচ্ছে ডাইজেশনের কাজটা করছে কিন্তু আমার স্মল ইন্টেস্টাইন, তাই না? তো আপনার স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে স্টমাক, এই সকল জায়গাগুলো যদি আপনার একদম ইনটেক থাকে, আপনি কোনো না যদি সার্জারি করেন, তাহলে কিন্তু আপনি পেশেন্টকে ওরাল ফিডিং দিতে পারবেন। সেখানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নাই পেশেন্টকে আপনার হচ্ছে ওরাল ফিডিং দিতে। এই ধরনের ক্ষেত্রে আপনি চুজ করবেন হচ্ছে ওরাল ফিডিং। এরপর আমাদের আসে সুন্দর মতো ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং, বা আমরা সহজে যেটা বলতে পারি এনজি টিউব ফিডিং। হ্যাঁ, এখন আমাদের এই ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিংটা আমাদের নর্মাল যেটা রাইলস টিউব আছে সেটাও একটা আছে, আবার আমরা এই যে ফাইন বোর টিউবের একটা কথা বলেছে, ফাইন বোর ন্যাজোগ্যাস্ট্রিক টিউব, সেটা আমরা ইউজ করতে পারি। দুই ধরনের টিউব ইউজ করা যায়। এনজিও টিউবটা একটা ব্যাপার আছে। এনজিও টিউবটা আসলে আপনি 7 দিনের বেশি বা হচ্ছে 1 সপ্তাহের বেশি আপনি, আমরা নর্মাল যে রাইলস টিউবটা ইউজ করি সেটার কথা বলছি, সেই রাইলস টিউবটা আপনি 7 দিনের বেশি রাখতে পারবেন না। কারণ কি, 7 দিনের বেশি রাখলে আপনার হচ্ছে যেহেতু একটা মোটা টিউব থাকে, হার্ড টিউব থাকবে, আপনার হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি হবে, ইরোশন হবে, সেজন্য 7 দিনের বেশি রাইলস টিউবটা রাখা যায় না। তখন কোনো কারণে একটা পেশেন্টের যদি 7 দিনের বেশি আপনার হচ্ছে নিউট্রিশন প্রয়োজন হয়, আপনি দিতে চাচ্ছেন কিন্তু আপনার অনেক বেশি লং টার্ম নিউট্রিশন প্রয়োজন না, 7 দিনের বেশি প্রয়োজন কিন্তু হচ্ছে আপনার 1.5 মাস 2 মাস নিউট্রিশন প্রয়োজন না, এরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা তখন হচ্ছে একটা ফাইন বোর এনজি টিউব চুজ করতে পারি। সেটা হচ্ছে একদম খুবই চিকন থাকে, সেটা আমরা ইউজ করতে পারি। এখন এই টিউবটা, ফাইন বোর এনজি টিউব যেটা আছে, ফাইন বোর টিউবটা আমরা আসলে কয়দিন রাখতে পারবো, এটা হচ্ছে এখন কথা। ফাইন বোর যে এনজি টিউবটা আছে সেটা সাধারণত হচ্ছে 4 সপ্তাহ, বা কোথাও কোথাও বলে 4 থেকে 6 সপ্তাহ আপনি রাখতে পারবেন। মানে মোট কথা হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস আপনি প্রায় ফাইন বোর টিউবটা রাখতে পারবেন। কিন্তু এর বেশি যদি আপনার নিউট্রিশন লাগে, তখনও কিন্তু আপনাকে এই অপশনটা বাদ দিয়ে দিতে হবে। তখন আপনি ফাইন বোরও দিতে পারবেন না, আপনি রাইস টিউবও ইউজ করতে পারবেন না। তখন আমাদের কোনখানে যেতে হবে সেটা আমরা পরে আসতেছি। এখন আমরা এখানে কিছু কথাও লিখেছে, দামি কথা, সেটা আমরা একটু দেখবো। যে আমাদের এনজিটিভ ফিডিং এর কিছু কমপ্লিকেশন আছে। মোস্ট কমন যেটা হচ্ছে আমাদের অ্যাসপিরেশন হতে পারে। তার থেকে বড় কথা সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের হেড ইনজুরির পরে আমাদের হচ্ছে হয়ে থাকে, সাথে করে মূলত যদি বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয় হেড ইনজুরির পরে, তখন আপনি এই বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হলে আপনি এই পেশেন্টকে আর এনজিটিভ অপশন চুজ করতে পারবেন না। এনজিটিভ অপশনের যে মানে অপশনটা তখন আপনার মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। কেন? যদি কোনো পেশেন্টের হচ্ছে বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয়, আপনি জানেন না বা আপনি অ্যাক্সিডেন্টালি ইনসার্ট করতে গেছেন, সেটা তখন আমাদের ফ্র্যাকচার পোর্শন দিয়ে সিএনএস ইনজুরি করে ফেলতে পারে। যার কারণে হচ্ছে কোনো পেশেন্টের যদি হেড ইনজুরির হিস্ট্রি থাকে বা বলে দেয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয়েছে, অথবা যদি আপনাকে বলে দেয় যে আপনার হেমোটেম্পোনিয়াম, যে আমাদের সিএসএফ রাইনোরিয়া হচ্ছে বা অটোরিয়া হচ্ছে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলোর কথা যদি আপনাকে বলে দেয়, বা ব্যাটেল সাইনের কথা বলে, বা হচ্ছে আপনার ওই যে রাকুন সাইনের কথা বলে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এটা প্রবলি ইয়াতে হেড অফ বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার ইনজুরি হতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনাকে এই নেগেটিভের অপশন একদম টোটালি বাদ দিতে হবে। তখন কোথায় যেতে হবে আমরা সেই ক্ষেত্রে আসবো সামনে। তাহলে মোটামুটি আমাদের যদি বলে যে একটা পেশেন্টের হেড ইনজুরি হয়েছে, তার কোনো বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার নেই, মোটামুটি ভালো রিকভারি আছে, 3 দিন বা 4 দিন আগে হয়েছে, তখন আপনি হচ্ছে এনজিটিউব চুজ করবেন। যদি বলে যে হচ্ছে না, ইয়াং পেশেন্ট, খুব একটা বেশি আপনার হচ্ছে দীর্ঘদিনের নিউট্রিশন প্রয়োজন নেই, মোটামুটি স্লো রিকভারি, খুব বেশি না, সেই ক্ষেত্রে আপনার 7 দিনের বেশি যদি নিউট্রিশনের কথা বলে দেয়, তখন আপনাদের অপশনে যদি থাকে ফাইন বোর গ্যাস্ট্রিক টিউব, সেটা আপনি অপশন চুজ করতে পারেন। এখন আমাদের আসি, এখানে একটা কথা আছে যে হচ্ছে পিইজি টিউবের কথা। ঠিক আছে, পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি টিউব জিনিসটা আসলে কি হয়? এই যে আমরা গ্যাস্ট্রোস্টোমি টিউবটা দিচ্ছি, এই টিউবটা আমরা হচ্ছে এনজি টিউবের সাথে যদি হেল্প করি, এখান দিয়ে আমাদের হচ্ছে এন্ডোস্কোপ দিয়ে এনজি টিউব ঢোকানো হয়, এন্ডোস্কোপ দিয়ে ঢোকানো হয়, আর হচ্ছে এন্ডোস্কোপের হেল্প নিয়ে আমাদের স্কিন থেকে পাংচার করে হচ্ছে আমাদের গ্যাস্ট্রোস্টোমি টিউবটা ঢোকানো হয়। হ্যাঁ, পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি টিউব ইনসার্শন যেটাকে বলে। এই টিউবটা আমরা কোথায় ইউজ করব? এই যে আমি যেটা বললাম যে আমাদের পেশেন্টের যদি হেড ইনজুরি হয়, বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার একটা হিস্ট্রি থাকে, বা পেশেন্টের হচ্ছে আমাদের এই যে 4 থেকে 6 সপ্তাহের বেশি আপনার নিউট্রিশন লাগে। 4 থেকে 6 সপ্তাহের বেশি নিউট্রিশন মানে ফার্স্ট আপনাকে বলে দিল পেশেন্ট হচ্ছে স্ট্রোক করে আসছে,
এখন আপনারা জানেন একটা স্ট্রোকের পেশেন্টের, তারপর স্ট্রোকের পরে পেশেন্ট যদি না খেতে পারে, যদি আপনার এল্ডারলি পেশেন্ট হয়, তাহলে তার রিকভারিটা কিন্তু আসলে প্রলং হবে। ডিলেড রিকভারির কথা যদি স্পেসিফিক্যালি আপনাকে মেনশন করে দেয়, তাহলে আপনারা জানেন যে হচ্ছে স্ট্রোকের পেশেন্ট আসলে তার অনেক লম্বা সময় আপনাকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, কারণ সে আস্তে আস্তে কবে রিজলভ করবে তার হচ্ছে, বা তার সোয়ালিং এর যে ফাংশনটা সে গেইন করবে, সেটা আসলে আনসার্টেন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যদি আপনাকে বলে দেয় যে স্ট্রোকের পেশেন্ট বা হচ্ছে আপনার হেড ইনজুরি পেশেন্ট অনেক ডিলেড রিকভারি, খুব স্লো রিকভারি হচ্ছে, তখন আপনাদের কাছে বেস্ট ফিডিং অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের পিইজি টিউব। মানে হচ্ছে পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি টিউব। এই যে এন্ডোস্কোপিক্যালি এবং পারকিউটেনাসলি ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে তাদের ক্ষেত্রে, এই যে বললাম যে হচ্ছে যাদের ক্ষেত্রে আপনি লম্বা সময় ধরে আপনাকে নিউট্রিশনটা দিতে হবে, যাদের রিকভারিটা র্যাপিড হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনি এটা দিবেন। এবং যাদের ক্ষেত্রে আপনি এনজিওটিউব করতে পারছেন না, তখনই আসলে আপনাকে এন্ডোস্কোপের থ্রুতে, মানে নোজ দিয়ে আপনাকে এন্ডোস্কোপ মানে ঢুকাতে হবে, ওরোফ্যারিংস দিয়ে আপনাকে এন্ডোস্কোপ ঢুকাতে হবে, আর স্কিন দিয়ে আপনাকে হচ্ছে গ্যাস্ট্রোস্টমি টিউবটা দিয়ে পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টমি টিউবটা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এটার সুবিধা হচ্ছে কি, আপনি এটা 1.5 মাস থেকে 2 মাসের পরও যদি পেশেন্টের হচ্ছে নিউট্রিশন প্রয়োজন হয়, আপনি সেই পর্যন্ত এই পিএইচডি টিউবটাকে পেশেন্টকে রাখতে পারবেন। তাতে কি আপনার হচ্ছে প্রলং নিউট্রিশনের জন্য পেশেন্টের যা প্রয়োজন সেটা আপনার ফিল আপ হয়ে গেল। এখন আমাদের বাদ বাকি দুইটা ফিডিং আছে, আরো তিনটা ফিডিং আছে। তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে একটা নেজোজেজুনাল ফিডিং আর একটা ফিডিং জেজুনোস্টমি। নেজোজেজুনাল ফিডিং আর ফিডিং জেজুনোস্টমির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাই, নেজোজেজুনাল ফিডিং আমি হচ্ছে নোজ থেকে দিয়ে জেজুনাম পর্যন্ত টিউবটা দিব, আর জেজুনোস্টমি ফিডিং জেজুনোস্টমিতে ফিডিং জেজুনোস্টমি এই পর্যন্ত আসতেছে, স্কিন থেকে পুরো ঢোকাচ্ছি। রুট তো আমরা বুঝতে পারলাম। এখন এই দুটো আমি কখন ইউজ করব? এই দুটো আমরা ইউজ করব যদি কোনো কারণে পেশেন্টকে আমি হচ্ছে গিয়ে মানে স্টমাক পর্যন্ত নিতে পারছি না। স্টমাক পর্যন্ত নিতে পারছি না মানে কি, যে হচ্ছে কোনো পেশেন্টকে আমি ফার্স্টে ইসোফেগাসের ক্যান্সার হয়েছে, ম্যালিগনেন্সি হয়েছে এখানে পেশেন্টের, তো আমি হচ্ছে ইসোফেজেক্টমি করলাম। এখন ইসোফেজেক্টমি বা ইসোফেজোগ্যাস্ট্রিক্টমি যখন আমরা করি, তখন আমরা কি করি? স্টোমাককে কেটে ফেলে দিই, ইসোফেগাসের যে ডিজিজ পোর্শনটা সেটা কেটে ফেলে দিই, স্টোমাককে আমি উপরে তুলে ফেলি, তুলে আমি এখানে পেশেন্টকে লাইগেশন করে দিই, মানে ইসোফেগাসের সাথে স্টোমাকের রিমেইনিং পোর্শনের বা রিমেইনিং ইসোফেগাসের সাথে স্টোমাকের রিমেইনিং পোর্শনের একটা অ্যানাস্টোমোসিস আমরা করি। তো এই ধরনের পেশেন্ট যার একটা ইসোফেগাসে ম্যালিগনেন্সি ছিল, তাকে আমি হচ্ছে ইসোফেজিকটমি করছি বা পার্শিয়াল ইসোফেজিক করেছি। এখন এই পেশেন্টকে যদি আমি ফিডিং দিতে চাই, পেশেন্টকে আমি খাওয়াতে চাই, তখন আমাদের অপশনটা কি? তখন আমাদের তো ইসোফেগাসের একটা পোর্শন নাই, স্টোমাকের একটা পোর্শন নাই, এবং যে পোর্শনটাকে আমরা হচ্ছে সার্জারি করেছি, আমরা জানি যখন আমরা অ্যানাস্টোমোসিস করি আমাদের অ্যানাস্টোমেটিক সাইটটাকে সবসময় রেস্ট দিতে হবে। কারণ যদি আমি রেস্ট না দিই, তখন সেখানে আমাদের কি হবে? পারফোরেশন হবে, মানে অ্যানাস্টোমেটিক লিকেজ হবে, সরি অ্যানাস্টোমেটিক লিকেজ হবে। তার মানে আমাকে ইসোফেগাস অ্যান্ড গ্যাস্ট্রিকের এই পোর্শনটা যেখানে আমি ওটি করেছি সেখানে আমাকে রেস্ট দিতে হবে। এখানে যদি আমি রেস্ট দিতে চাই, তাহলে আমাকে কি করব? আমি যদি এই জায়গার মধ্যে রেস্ট দিতে চাই, যদি আমি এই পোর্শনটাকে রেস্ট দিতে চাই, তাহলে আমাকে এই জায়গাটাকে বাইপাস করতে হবে। এবং বাইপাস করার আমার ওয়ে যেটা, সেই বাইপাস করার ওয়ে হচ্ছে আমাদের দুইটা। এই যে আমরা একটু আগে দেখলাম যে নেজোজেজোনাল টিউব দিতে পারি বা গ্যাস্ট্রোস্টোমি টিউব দিই। একটা মিনি অপারেটিভ প্রসিডিওরের হচ্ছে দিকে যেতে হয়, যার কারণে যদি আমাদের ইসোফেজিও গ্যাস্ট্রিক কোনো সার্জারি হয়ে থাকে, তখন আমরা হচ্ছে ন্যাজোজেনাল টিউব যদি আমাদের অপশনে থাকে সেটা আমরা চুজ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে পার অপারেটিভ। সেম গোজ ফর গ্যাস্ট্রোস্টোমি টিউব, ঠিক আছে। ফিডিং গ্যাস্ট্রোস্টোমি যেটা, যাদের ক্ষেত্রে আমাদের এই যে দেখেন আমাদের নেজোজেজোনাল ফিডিং এর মধ্যে একটা সুন্দর কথা বলা আছে, সেফ টু ইউজ ফলোইং ইসোফেজিও গ্যাস্ট্রিক সার্জারি। তার মানে পেশেন্টের যদি আপনি ইসোফেগাস বা গ্যাস্ট্রিক সার্জারি করে থাকেন, তারপরে যদি আপনাকে বলে কোন ফিডিংটা দিবেন, তাহলে সেখানে যদি আপনার অপশনে থাকে নেজোজেজোনাল ফিডিং, তাহলে আপনি সেটা দিবেন। তাহলে এখন আসি যে ফিডিং জেজোনোস্টোমিটা আমরা তাহলে কখন করব?
ফিডিং জেজুনাল স্ট্রুমিটা কখন করব? এগেন, ন্যাজো জেজুনাল ফিডিং যখন আপনি দিবেন, আপনাকে নোজ থেকে একটা টিউব দিতে হবে, তাই না? এখন আমি নোজ থেকে যখন দিব একটা ফিডিং, লম্বা সময় ধরে যখন আমি এটাকে রাখবো, তখন আমাদের কি হয়, আমাদের অ্যালো অফ দ্য নোজ যেটা আছে, এই অ্যালো অফ দ্য নোজটা আমাদের ইরোশন হতে থাকে। এই পুরো টিউবটা যেখান থেকে যাবে লম্বা সময় ধরে রাখলে ইরোশন হতে থাকে, যেহেতু আমি একটা লম্বা টিউব দিচ্ছি। তো কোনো কারণে যদি আমাদের এরকম ইসোফেজিও গ্যাস্ট্রিক সার্জারি হয়ে থাকে এবং পেশেন্টের হচ্ছে লম্বা সময় ধরে আমাকে ফিডিং দিতে হয়, ঠিক আছে, লম্বা সময় ধরে যখন আমাদের ফিডিং লাগবে, তখন আমরা চুজ করব ন্যাজোজেনাল ফিডিং এর বদলে ফিডিং গ্যাস্ট্রোস্টমি। সবচেয়ে বেশি সুবিধা। এখন আসছে? না ম্যাম, স্ক্রিন আ- আসে না। আজকে এত ঝামেলা করতেছে কেন, সমস্যা কি? ম্যাম, স্টপ করে আবার। হ্যাঁ, আবার দেখছি। এখন তো আবার আসার কথা। জি, এখন আসছে ম্যাম, আমরা শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আবার বলতেছি, মানে সামারাইজ করার চেষ্টা করি যে হচ্ছে, যদি আমাদের পেশেন্টের মানে ও মানে সোয়ালিং ভালো থাকে, সোয়ালিং এ কোনো ধরনের কোনো ইফেক্ট না হয়, এবং স্মল ইন্টেস্টাইনে যদি আমরা কোনো ধরনের কোনো প্রসিজার না করে থাকি বা স্মল ইন্টেস্টাইনে কোনো প্যাথোলজি না হয়ে থাকে, তাহলে আমরা পেশেন্টকে ওরাল ফিডিং দিব। এছাড়া যদি কোনো পেশেন্টের কোনো কারণে স্ট্রোক হয়ে থাকে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর, হেড ইনজুরির পর, তো আনসেফ সোয়ালিং থাকে, মানে তার সোয়ালিংটাই সে করতে পারছে না, এরকম যদি কোনো ঝামেলা থেকে থাকে, তখন আমরা তার জন্য চুজ করতে পারি এনজিটিউ ফিডিং বা ফাইন বোর এনজিটিউ ফিডিং। অথবা তার জন্য আমরা চুজ করতে পারি যেটা হচ্ছে পিইজি, পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্ট্রোমিক টিউব। এই দুইটা যেটা আমাদের হচ্ছে, এই যে এই গ্যাস্ট্রোস্ট্রোমিক টিউবটা এন্ডোস্কোপের হেল্প নিয়ে আমরা যেটা ঢুকাবো সেটা ইউজ করতে পারি। তো কার ক্ষেত্রে ইউজ করব কোনটা? যদি পেশেন্টের রিকভারি ভালো থাকে, আমার হচ্ছে 1 উইকের কম সময় পর্যন্ত বা 7 দিনের কম সময় পর্যন্ত ফিডিং লাগে, তাহলে আমরা চুজ করব হচ্ছে নর্মাল হচ্ছে এনজি টিউব ফিডিং। আর যদি আমাদের 7 দিনের একটু বেশি সময় ধরে ফিডিং লাগে, যেমন হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ আমার ফিডিং প্রয়োজন হয় মোটামুটি অ্যাভারেজ, তাহলে তার ক্ষেত্রে আমরা চুজ করব হচ্ছে ফাইন বোর ফিডিং। আর যদি পেশেন্টের এরকম থাকে যে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে বা স্ট্রোক হয়েছে পেশেন্টের, এলডারলি পেশেন্টের আনসেফ সোয়ালো, প্রোলং ফিডিং লাগবে, তো তাদের ক্ষেত্রে বেস্ট মেথড হচ্ছে আমাদের পিএইচি মেথড। যদি পিএইচি আপনার কাছে অপশনে না থাকে, যে আপনি পিএইচি পাচ্ছেন না, অপশনে ওরা দেয়নি, তখন যদি শুধু গ্যাস্ট্রোস্টমি টিউব থাকে, তখন আপনারা গ্যাস্ট্রোস্টমি চুজ করবেন। এই যে সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোকের পর, যেহেতু আমরা জানি স্ট্রোকের পেশেন্টদের রিকভারি করতে বেশ খানিকটা সময় লাগে, সোয়ালিং রিফ্লেক্স যদি নষ্ট হয়ে যায় সেটা রিটার্ন করতে, সেই জন্য তখন আপনারা হচ্ছে পিএইচি অপশনে না থাকলে শুধু গ্যাস্ট্রোস্টমি থাকলে সেটা চুজ করবেন। যদি গ্যাস্ট্রোস্টমি অপশনে নাই, তখন আপনারা চুজ করবেন ফাইন বোর্ড টিউব। যদি এখন থেকে ফাইন বোর্ড না পেয়ে থাকেন, তখন আসলে আপনাকে এনজি টিউব যদি থাকে চুজ করতে হবে, ঠিক আছে? মানে এভাবে আপনাকে সিকুয়েন্স ওয়াইজ যেতে হবে। যদি কারণে কারণে আমি ইসোফেজো গ্যাস্ট্রিক সার্জারি করে থাকি, তখন আমাদের হাতে অপশন আছে হচ্ছে নেজো জেজুনাল টিউব। কারণ আমি ইসোফেজো গ্যাস্ট্রিক, ইসোফেগাস এবং গ্যাস্ট্রিক দুইটাকে মিলে আমি সার্জারি করেছি, তার ক্ষেত্রে আমাদের অপশন আছে নেজো জেজুনাল টিউব, পার অপারেটিভ, অথবা আমি পার অপারেটিভ গ্যাস্ট্রোস্টমি টিউব, যে কোনো একটা নিতে পারি। কিন্তু এই দুইটার মধ্যে লং টার্ম যদি কথাটা বলে দেয় যে পেশেন্টের লং টার্ম নিউট্রিশনের জন্য বেস্ট মেথড, তখন আমাদের লং টার্ম নিউট্রিশনের জন্য বেস্ট মেথড হবে কিন্তু আমাদের পার অপারেটিভ জেজুনোস্টমি টিউব ইনসার্শন। মোটামুটি এতটুকু বোঝা গেছে কিনা? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এন্ট্রাল ফিডিং এর পোর্শন। এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টিপিএন বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। এটা দুইভাবে দেওয়া যায়, সেন্ট্রালি দেওয়া যায়, পেরিফেরালি দেওয়া যায়। পেরিফেরালি দিলে সেটা হচ্ছে 1 উইকের বেশি দেওয়া যায় না। পেরিফেরালি মানে হচ্ছে আমি এই যে এখানে একটা ক্যানুলা ইনসার্ট করে দিব, সেটা আমাদের 7 দিনের বেশি দিলে এখানে থ্রম্বোফ্লেবাইটিস হয়। আর সেন্ট্রালি দিলে আপনি হচ্ছে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন।
এখন আমাদের টিপিএন আপনি তাহলে কাকে দিবেন? যেই সকল ক্ষেত্রে আমাদের স্মল ইন্টেস্টাইন, মানে যে জায়গা থেকে আপনার ডাইজেশন হবে বা অ্যাবজর্পশন হবে বা স্টমাক, এই পোর্শনটাতে কোনো প্যাথোলজি, তখন তাদের ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে টিপিএন। এছাড়া কিছু স্পেসিফিক জায়গায় টিপিএন দিতে হবে। তাহলে প্যাথোলজি বলতে আমি কি বোঝাচ্ছি? পেশেন্টের মনে করেন লম্বা সময় ধরে ক্রস, হ্যাঁ, লম্বা সময় ধরে ক্রস ডিজিজ হয়ে আছে, লম্বা সময়। যখন একটা পেশেন্টের লম্বা সময় ধরে আপনার ক্রস ডিজিজ হয়ে থাকবে, এটা বুঝতেছে না কেন, যখন আমাদের পেশেন্টের লম্বা সময় ধরে হচ্ছে ক্রস ডিজিজ হয়ে থাকবে, তখন আপনি কি করবেন? যে লম্বা সময় ক্রস থাকলে, স্পেশালি যদি আমাদের স্মল ইন্টেস্টাইনাল ক্রস থাকে, আমরা জানি ক্রস আসলে আমাদের হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে, মানে অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে। লং টার্ম ক্রস সাথে যদি আমাদের অ্যাক্টিভ ক্রস, মানে অ্যাবডোমিনাল পেইন থাকে, পেশেন্টের একদমই খেতে ইচ্ছা করে না, এরকম যদি কোনো ফিচার টিচারওয়ালা কোনো ক্রস থাকে, তখন আপনাকে অ্যান্সার করতে হবে হচ্ছে কি টিপিএন। অথবা যদি আপনাকে বলে দেয় পেশেন্টের ক্রস ছিল, ক্রসের কারণে আপনি অপারেশন করছেন, কোথায় অপারেশন করছেন, আপনি অপারেশন করে হচ্ছে এই যে সুন্দর মতো আমাদের টার্মিনাল আইলিয়াম কেটে ফেলে দিয়েছেন, ঠিক আছে? টার্মিনাল আইলিয়াম আমাদের খুব মেজর মেজর কিছু ভিটামিনস এবং মিনারেলস অ্যাবজর্পশনের সাইট। এই ধরনের পেশেন্টের যদি আপনি টার্মিনাল আইলিয়াম ফেলে দেন, তখনও তার দেখবেন যে হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে লং টার্ম, তখন আপনাকে টিপেন দিতে হবে। আরেকটা দিতে হবে, যদি কোনো কারণে পেশেন্টের হচ্ছে ধরেন মেসেন্টারি ভাস্কুলার অক্লুশনের কারণে, মেসেন্টারি কার্টারি অক্লুশনের কারণে বা ক্রন্সের কারণে আপনি পেশেন্টের জিআইটি কেটে ফেলছেন, আপনি স্মল ইন্টেস্টাইন কেটে ফেলেছেন, কাটতে কাটতে আপনি স্মল ইন্টেস্টাইনের সাইজ 150 সেন্টিমিটারেরও কম বানায় ফেলছেন, অথবা কিছু কিছু বইতে বলে 200-র কথা, আপনার 150 সেন্টিমিটারই পড়েন, 150 সেন্টিমিটারেরও কম আপনার স্মল ইন্টেস্টাইন রয়ে গেছে। নর্মালি আমাদের হচ্ছে 290 সেন্টিমিটারের মতো আমার স্মল ইন্টেস্টাইনের লেন্থ থাকে, হ্যাঁ, তার মধ্যে আপনার এখন আপনি কাটতে কাটতে অর্ধেকের মতো আপনি কেটে ফেলছেন বা অর্ধেকের বেশি কেটে ফেলছেন, তখন আপনাকে আলটিমেটলি অপশন চুজ করতে হবে টিপিএন। কারণ হচ্ছে আপনার তো স্মল ইন্টেস্টাইনই নাই, আপনি যে পেশেন্টকে খাবার দিচ্ছেন সেটা অ্যাবজর্ব করার জন্য, যার কারণে তখন আপনাকে আসলে পেশেন্টকে টিপিএন এর দিকে যেতে হবে, টোটাল প্যারেন্টাল নিউট্রিশনের দিকে যেতে হবে। আর যদি কোথাও বলে যে আপনার পেশেন্টের আপনি অপারেশন করছেন, আপনার 200 সেন্টিমিটারের মতো গাট হচ্ছে ভালো রয়ে গেছে, মানে স্মল ইন্টেস্টাইন রয়ে গেছে, তখন কিন্তু আপনি আবার এলিমেন্টাল নিউট্রিশন বা এন্টেরিক ফিডিং দিতে পারবেন পেশেন্টকে। কিন্তু যদি আপনার 150 সেন্টিমিটারের কম আপনার স্মল ইন্টেস্টাইন থাকে, রিমেইনিং থাকে, তখন আপনাকে আসলে টিপিএন এর দিকে যেতে হবে। এটাই আসলে আমাদের টিপিএন এর ইন্ডিকেশন। এই যে সেন্ট্রাল ভেইন দিয়ে দিবেন, কারণ এটা খুবই ফ্লেভাইটিক করে, থ্রম্বোফ্লেভাইসিস করে খুব বেশি। আর যাদেরকে আপনি ইন্টারাল ফিডিং দিতে পারবেন না, তাদের ক্ষেত্রে আপনি এটা চুজ করবেন, এবং এক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই লং টার্ম দিলে, মানে লিভার ফাংশন টেস্টটা দেখতে হয়, কারণ এটা হচ্ছে সমস্যা করে। এখন আমরা একটু কিছু কোশ্চেন সলভ করি, দেখি যে আমরা আসলে জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা। প্রথম কথা যে হচ্ছে আমাদের 73 ইয়ার্স ওল্ড একজন মেল আমাদের কাছে আসছে এই যে একটা স্ট্রোকের পর। দেখেন আমি বলছি স্ট্রোক কিন্তু আমাদের হিল হতে, মানে রিকভার করতে সাধারণত সময় লাগে। ইজ ডিম টু হ্যাভ এন আনসেফ সোয়ালো, যে আনসেফ সোয়ালোর কথা বলে দিছে। তার হচ্ছে এই সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট ছাড়া পাস্ট মেডিকেলে দেখা গেল তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, হ্যাঁ, তার সাথে ইসোফেজিকটমি করা হয়েছে, মানে প্রিভিয়াস তার ইসোফেগাসে একটা সার্জারি হয়েছে। আমরা বলছিলাম যদি একটা পেশেন্টের স্ট্রোক থাকে, আনসেফ সোয়ালো থাকে, লম্বা সময় ধরে তার যদি নিউট্রিশনের প্রয়োজন হয়, তখন আপনাকে তাদের ক্ষেত্রে বেস্ট অপশন ছিল হচ্ছে পিইজি টিউব, পারকিউটেনাস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টোমি টিউব। যেহেতু স্ট্রোক, তার রিকভারি করতে একটু টাইম লাগবে এবং তার হচ্ছে ফিডিংটা লম্বা সময় ধরে লাগবে। এখন টিপিএন তার ক্ষেত্রে প্রয়োজন নাই, এখনো প্রয়োজন নাই টিপিএন দুইটাই, তাহলে আমাদের টিপিএন অপশন বাদ। এখন আমাদের পিএইচি টিউবের কথা আমি বলেছিলাম, আমাদের দুইটা ভাবে পিএইচি আছে, একটা এন্ডোস্কোপিক্যালি একটা সার্জিক্যালি। আর 3 নম্বর অপশনে, সি অপশনে দেখেন সার্জিক্যালি ইনসার্টেড ফিডিং জেজুনোস্টোমি টিউবের একটা কথা বলা আছে, ঠিক আছে? এখন আমরা কোন অপশনটা চুজ করব? ফিডিং জেনারেলোস্টমি টিউবটা কেন চুজ করতেছি না, কারণ হচ্ছে আমার স্টোমাকে পেশেন্টের, মানে কোন ধরনের অপশনটা আমরা এখন এখানে দেখবো, আসেন আমরা একটু সুন্দর মতো আপনাদের সাথে ডিসকাস করে ফেলি। যে পিইজি টিউবের কথা বলছি, পিইজি টিউব সাথে করে হচ্ছে এন্ডোস্কোপিক্যালি এবং সার্জিক্যালি দুই ধরনের ব্যাপার স্যাপার আমাদের এখানে আছে, প্লাস হচ্ছে গ্যাস্ট্রোস্টোমি টিউব। এই পেশেন্টটার ক্ষেত্রে যে আমাদের স্ট্রোক হয়ে গেছে, তাকে আমি আনসাফ সোলো করেছি এবং তার একটা ইসোফেজিকটমি অপশন আছে। এখন এই ইসোফেজিকটমি কথাটা বলে পেশেন্টের যত ধরনের প্যাথোলজি বা abnormality যাই বলেন সেটা আমাদের এখানে করে ফেলছে। কি ঘটনা ঘটবে যদি আমাদের ইসোফেজিকটমির কথাটা না বলতো? তাহলে সুন্দর মতো আমরা পিইজি টিউবের কথা চুজ করতাম, ঠিক আছে? পিইজি টিউব মানে আমাদের ছিল পারকিউটেনাসলি দিয়ে দিব। এখন আমাদের ইসোফেজিকটমির কথাটা বলছে, এখন আমাদের
এন্ডোস্কোপিক্যালি যদি আমি দিতে যাই, যে পেশেন্টের আমি ইসোফেগাস কেটে ফেলে দিছি, আগেই দেওয়া হয়েছে, এখন তো আমি চাই তাকে যদি আমি এন্ডোস্কোপ ঢুকাতে চাই, পিএইচডি টিউব করতে চাই, তাহলে কি আমি এন্ডোস্কোপ তাকে এখান দিয়ে ঢুকাইতে পারবো? কারণ তার তো আমি অলরেডি সার্জারি আগের বেলা করে ফেলছি, তাই না? আগে তার একটা ইসোফেজিকটমি করা হয়েছে প্রিভিয়াস ওটিতে। ইসোফেজিকটমি করে স্টোমাককে উপরের দিকে আমার জিআইটি ট্র্যাক্টের মধ্যে ঢুকাই ফেলা হয়ে গেছে। তাহলে এই পেশেন্টকে যখন আমি স্টোমাকের আগে সার্জারি করছি, স্টোমাককে আমি এই যে এখন ম্যাককুইন্ট ইয়ার মধ্যে যেমন স্টোমাককে আমরা উপরের দিকে তুলে ইসোফেগাসের সাথে জোড়া লাগাই দিই, এরকম একটা প্রসিজার করে ফেলছি। এখন যখন আমি তাকে তার অ্যাক্সিডেন্টের পরে তার ফিডিংটা এনশোর করতে যাব, তখন তো আমি এখান দিয়ে এনজি টিউব ঢুকাতে পারবো না। কারণ মানে এন্ডোস্কোপ ঢুকাতে পারবো না, কারণ এখানে তো তার অলরেডি একটা প্যাথোলজি আছে এবং ম্যানিপুলেশন করাটা একটু ঝামেলা হয়ে যাবে এবং অপারেটিভ প্রসিজারের দিকে যাইতে হবে। তাহলে আমাদের এই পিএজি টিউবটা এই ক্ষেত্রে ইসোফেজিকটমের ক্ষেত্রে আসলে বেটার অপশন না। এখন আমাদের আসি যে সার্জিক্যালি ইনসার্টেড ফিডিং যে জন্য স্টোমিক টিউবটা কেন আমরা এখানে চুজ করব। বেটার অপশন এখানে যেহেতু আমাদের এন্ডোস্কোপির কথা বলছে, যেহেতু পিইজি এন্ডোস্কোপির কথা বলছে, এন্ডোস্কোপির অপশনটা আমাদের বাদ। এখন আমাদের যাইতে হবে হচ্ছে যে জন্য স্টোমিক টিউবের ক্ষেত্রে। কেন? কারণ হচ্ছে যেহেতু আমি সার্জারি করে আমি যদি এই ক্ষেত্রে যে জনস্টমি টিউবটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু তার ইসোফেজিকটমি করা আছে, তার ফিডিং অপশন হচ্ছে এটা বেটার। ঠিক আছে? কেন আমি সার্জিক্যাল ইনসার্টেড পিএজি টিউবের কথা বললাম না? কারণ হচ্ছে পিএজি আপনাকে ওই এন্ডোস্কোপ ইউজ করেই ঢুকাইতে হবে, তো আমি এই জন্য পিএজি অপশনটা বাদ দিয়ে দিলাম। আমরা সার্জিক্যালি ইনসার্টেড ফিডিং যে জনস্টমি টিউবটা এই ক্ষেত্রে অপশনের মধ্যে চুজ করব। তাই এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে সি। আসেন আমরা একটু আরেকটা অপশন বা আরেকটা কোশ্চেনের মধ্যে দেখি এই জায়গাটার মধ্যে। 70 ইয়ার্স ওল্ড লেডি, তার হচ্ছে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট আগে হয়েছে, আগের মতনই দেখেন, আগেরটাও যেটা ছিল সিভিএস, এখনো কিন্তু সিভিএ হয়েছে। এখন পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সে রিকভার করতেছে। কতদিন ধরে? 3 সপ্তাহ ধরে সে এখন রিকভার করতেছে। 3 সপ্তাহ ধরে রিকভার করার সময় দেখা গেল যে এখন পেশেন্টের একটা আনসফট হলো। 3 সপ্তাহ ধরে, কথাটা খেয়াল করেন, 3 সপ্তাহ মানে 21 দিন। তাহলে তার ক্ষেত্রে আমাদের বেস্ট অপশনটা কি? লং টার্ম ফিডিং এর কথা বলে দিছে। দেখেন 3 সপ্তাহ ধরে ফিডিং, আমি তার ক্ষেত্রে আমি দিতে পারি হচ্ছে ফাইন বোর্ড টিউব দিতে পারি। ঠিক আছে? পিএজি টিউব দিতে পারি। পিএজি টিউব কেন দিতে পারি? কারণ তার কিন্তু এখন আমাদের এখানে কোনো ধরনের কোনো ইসোফেজিয়াল সার্জারির কথা বলে নাই। এখন আমি ফাইন বোর্ড টিউব দিব না পিএজি টিউব দিব, দেখি এখানে আমাদের কি কি অপশন আছে। টিপিএন এর অপশন আমরা আগেই বাদ দিয়ে দিলাম। এখন সার্জিক্যালি ইনসার্টেড গ্যাস্ট্রোজেজোনোস্টমি টিউব একটা অপশন আগেরটার মতনই ছিল, সেটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ তার ইসোফেজেক্টমের কোনো হিস্ট্রি নেই, তার ওটির কোনো হিস্ট্রি নেই। ওটির যেহেতু আমার হিস্ট্রি নাই, সেক্ষেত্রে শুধু শুধু আমি সার্জারি করে পেশেন্টকে একটা গ্যাস্ট্রোস্টমি টিউব বসাতে যাব না। এখন আমাদের ফাইন বোর্ড টিউবের অপশনও আছে, পিএইচডি টিউবের অপশন আছে। আমি বলেছি দুইটাই আমি পেশেন্টকে দিতে পারবো যেহেতু 3 সপ্তাহ। কিন্তু আমাদের বলে দিয়েছে বেস্ট অপশন প্লাস বলেছে লং টার্ম ফিডিং। যখন আমাদের বেস্ট অপশন ফর লং টার্ম ফিডিং এর কথা বলবে, তখন আসলে বেস্ট অপশন হচ্ছে আমাদের পিইজি টিউবটাই এই ক্ষেত্রে, এই ধরনের সিনারিওর ক্ষেত্রে বেস্ট। যদি এখানে বেস্ট অপশন না বলতো, আপনি চুজ করতে পারতেন হচ্ছে ফাইন বোর্ড টিউব। যেহেতু লং টার্ম ফিডিং এর জন্য বেস্ট অপশন আপনার কাছে চেয়েছে, সেই জন্য আপনি হচ্ছে এই পেশেন্টকে এন্ডোস্কোপিক্যালি পিএইচডি টিউব দিবেন। ঠিক আছে? যেহেতু এই অপশনটা আপনাদের কাছে এখানে বলে দিছে, এখন যদি হচ্ছে ঠিক আগের মতনই দেখেন, এখানে যেহেতু ইসোফেজিকটমি বলে আমার অপশন বা অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার ইসোফেজিকটমি এই ক্ষেত্রে বলে নাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এন্ডোস্কোপি ইনসার্টেড পিইজি টিউব। এখন আমরা পরের একটা কোশ্চেনের মধ্যে আসি। আমরা কোশ্চেনের মধ্যে দেখি একটা সিফিট, সে হেলদি কথা বলছে, 63 ইয়ার্স ওল্ড মেল, তাকে করা হয়েছে যে ইসোফেজিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে, ইসোফেজিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে, শেষ। অপারেশন করা হলো কিউরেটিভ এবং তার 20% অফ দ্য বডি ওয়েট লাস্ট 3 মান্থে, সার্জারি করার আগেই তার অলরেডি 20% হচ্ছে বডি ওয়েট তার লস হয়ে গেছে। এখন আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট ইউজফুল ট্রিটমেন্টটা কি হবে? পেশেন্টের আমি অলরেডি ফিডিং দেওয়া মানে অপারেশন করে ফেলছি। ঠিক আছে? মানে থ্রি স্টেজ ইসোফেজিক গ্যাস্ট্রিকটমি করেছি, তার আগে থেকে কিন্তু ওয়েট লসের হিস্ট্রি ছিল। এখন আমাকে পেশেন্টকে কি করতে পারি, কোন ধরনের ফিডিং আমরা এই পেশেন্টকে দিতে পারি? দেখি আমরা যে পেশেন্টকে এখন আমরা ইন্ট্রা অপারেটিভ একটা ফিডিং গ্যাস্ট্রোস্টমি টিউব দিতে পারি, জেজোনোস্টমি টিউব দিতে পারি, সরি, ইন্ট্রা অপারেটিভ একটা ফিডিং জেজোনোস্টমি টিউব দিতে পারি। এটা আমাদের একটা অপশন হতে পারে, যেহেতু আমি ইসোফেগাস এবং স্টমাক দুইটাই কেটেছি, যে জন্য আমরা ভালো রাখতে পারি। 2 নম্বর হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। এই ধরনের এসোফেজিয়াল সার্জারির ক্ষেত্রে আমি বলেছি ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ডিরেক্ট আমরা দিব না, তাহলে এটার অপশন বাদ। প্যারেন্টাল নিউট্রিশন আমাদের অপশন বাদ, কারণ পেশেন্টের হচ্ছে
স্টোমাক ছাড়া বাদ বাকি স্মল ইন্টেস্টাইন পুরোটাই ভালো আছে। স্পেশাল এন্টারাল ফিডিংও আমাদের এক্ষেত্রে প্রয়োজন নাই। এখন আমরা ইন্ট্রাঅপারেটিভ ফিডিং যে জন্য স্টোমি টিউব চুজ করব নাকি ন্যাজোএন্টেরিক ফাইন বোর্ড টিউব ফিডিং দিব, সেটাই হচ্ছে আমাদের এখন কথা। দেখেন, যে পেশেন্টের আমি 3 স্টেজ হচ্ছে রেডিকাল সার্জারি করেছি, ঠিক আছে, ইসোফেজিক গ্যাস্ট্রিকটমি করেছি, প্লাস তার অলরেডি আগে থেকে ফিডিং লস মানে ওয়েট লস ছিল 20%, মানে তার হচ্ছে একটা মেজর সার্জারি হয়েছে, আগে থেকে পেশেন্ট ম্যালনারিশ ছিল, এবং তাকে যদি আমি রিকভার করতে চাই, তার নিউট্রিশনটাকে রিকভার করতে চাই, তাকে আমাকে লং টার্ম ফিডিং দিতে হবে। তা এই পেশেন্টের যদি লং টার্ম আমি ফিডিং দিতে চাই, তার মানে আমার কাছে বেস্ট অপশন তাহলে লং টার্ম ফিডিং এর জন্য পার অপারেটিভ পেশেন্টকে যদি আমি একটা যে জন্য স্ট্রিমিং টিউব দিয়ে আসি, ঠিক আছে। এমন না যে ন্যাজো এন্টেরিক ফিডিং, ন্যাজো এন্টেরিক বলতে হচ্ছে যদি এখানে ন্যাজো জেজুনাল বলতো সেটা আরো বেশি বেটার হতো। ন্যাজো জেজুনাল ফিডিং আমি যে দিতে পারতাম না ব্যাপারটা তা না, ন্যাজো জেজুনাল ফিডিং ওই পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যেত যদি আমাদের কাছে বেটার অপশন এক্ষেত্রে না থাকতো। যদি আপনাদের এরকম হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ জেজুনোস্টমি না থাকে, তখন আপনাদের এই যে ন্যাজোজেজুনাল ফাইন বোর্ড টিউব যদি থাকে সেটা আপনি অপশনে চুজ করতে পারতেন, কিন্তু আপনার কাছে যেহেতু বলে দিছে যে পেশেন্টের অলরেডি 20% ফ্যাট লস করা হয়ে গেছে, তার অলরেডি লস হয়ে গেছে, তাকে আমি 3 স্টেজ ইসোফেজো গ্যাস্ট্রিকটমি করছি, মানে ইসোফেজো গ্যাস্ট্রিক একটা বিশাল বড় সার্জারি করছি। তো এই পেশেন্টকে আমি যদি নিউট্রিশন দিতে চাই, তখন আমাকে আসলে এই ইয়াটাই করতে হবে, মানে সার্জারির সময় একটা যে জনস্ট্রোমিক টিউব দিতে হবে। আপনি মানে ডিউরিং সার্জারি এই ফাইনবোর এনজি নেজোজেজোনাল টিউব দিতে পারবেন, কিন্তু সেটা আপনি লং টার্ম রাখতে পারবেন না। লং টার্মের জন্য আমাদের বেস্ট অপশন হচ্ছে যে জনস্ট্রমি টিউব। এখন আসি আমরা, 45 ইয়ার্স ওল্ড একজন পেশেন্ট আপনার কাছে আসছে সিভিয়ার হেড ইনজুরি নিয়ে। 14 দিন আগের একটা হেড ইনজুরি হিস্ট্রি আছে, ঠিক আছে। এখন পেশেন্টের স্লো রিকভারি আছে। পেশেন্ট কোন ধরনের, তাকে আমি ফিডিং দিব। দেখেন, আমি আগেও বলছিলাম যে হেড ইনজুরি পেশেন্টদের ফিডিং অপশন কি কি আছে। দেখেন, যদি আমাদের বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচারের কথা না বলে আপনি এনজি টিউব দিতে পারেন। এখন 14 দিন বলছে, তাহলে আপনার এনজি টিউবের অপশন বাদ চলে গেল। তাহলে আপনার কাছে হচ্ছে এই যে ফাইন বোর্ড টিউব দিতে পারেন, বা হচ্ছে আপনি ফিডিং গ্যাস্ট্রোস্টমি বা জেজনোস্টমি করতে পারেন। আপনার হাতে দুইটা অপশন আছে। এখন হচ্ছে পেশেন্টের স্লো রিকভারি, সিভিয়ার হেড ইনজুরি, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনি আসলে কি অপশনটা চুজ করবেন। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মানে স্লো রিকভারির কথা যদি বলে থাকে, তাহলে আপনাদের কাছে আপনার অপশনে খুঁজবেন যে হেড ইনজুরি পেশেন্ট স্লো রিকভারি মানে আনসেফ সোয়ালিং, অপশনে আপনারা খুঁজবেন হচ্ছে পিইজি বা হচ্ছে গ্যাস্ট্রোস্টমি কথাটা লেখা আছে কিনা, গ্যাস্ট্রোস্টমি অথবা পিইজি আছে কিনা। অপশনে যদি আপনার পিইজি বা গ্যাস্ট্রোস্টমি থাকে, তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এই ফিডিং গ্যাস্ট্রোস্টমি বা পিইজি, যেটা যদি থাকে তাহলে। আর যদি এটা আপনার অপশনে না থাকে, তখন আপনি হচ্ছে কি এই ফাইন বোর্ড টিউব যেটা, সেটা আপনি অপশন চুজ করতে পারবেন, ঠিক আছে। তার মানে যদি আমাদের হেড ইনজুরির কথা বলে, স্লো রিকভারির কথা বলে, বিশেষ করে হেড ইনজুরি না, মানে হেড ইনজুরি বা স্ট্রোকের পরে স্লো রিকভারির কথা যদি আপনাকে বলে দেয় যে স্লো রিকভারি, তখন আপনাকে চুজ করতে হবে, দেখতে হবে যে আমাদের হচ্ছে গ্যাস্ট্রোস্টমি বা হচ্ছে পিএইচের কথা আছে কিনা। যেহেতু আমাদের লং টার্ম ফিডিং লাগে এই ধরনের ক্ষেত্রে স্লো রিকভারিতে, তখন আপনি যদি এই দুটো অপশনের মধ্যে থাকলো, তাহলে আপনি হচ্ছে গ্যাস্ট্রোস্টমি বা পিএইচি দিবেন। আর এই দুটো অপশন যদি না পান, তখন হচ্ছে ফাইন পোর্ট টিউব যদি ফিডিং যদি থাকে অপশনে, সেই অপশনটা চুজ করবেন। সেম এই যে 18 বছর বয়সী মোটরসাইকেলিস্ট ইয়াং, হ্যাঁ, সে কোমাটোজ আছে, স্লো রিকভারি হচ্ছে, 2 সপ্তাহ মানে 14 দিন হয়ে গেল হেড ইনজুরির পর। তাহলে আমাদের ইনিশিয়াল রুট অফ নিউট্রিশনের কথা বলছে এখানে। দেখেন, সুন্দর একটা কথা বলে দিচ্ছে, ইনিশিয়াল রুট অফ নিউট্রিশন, শুরুতে আমি কিভাবে দিতে পারবো, ঠিক আছে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইনিশিয়াল। তাহলে আমরা কি করতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে, আগের মতনই দেখেন, হেড ইনজুরির জন্য আমাদের টিপিএন এর কোনো মানে ইন্ডিকেশন নেই, আমরা টিপিএন অপশন বাদ দিতে পারি। স্পেশাল এন্টারাল ফিডিং এই পেশেন্টের ক্ষেত্রে দরকার নাই। আমার ইয়াং পেশেন্ট, তার হচ্ছে খুব একটা বেশি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না, আনলেস হি অর শি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ম্যালনারিশমেন্ট। এখন হচ্ছে এনজি টিউব, আমাদের ফাইন বোর্ড টিউব, আর ইন্ট্রাঅপারেটিভ জেজুনোস্টমি টিউব। তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা পিইজি দিতে পারবো বা হচ্ছে ফাইন বোর্ড টিউবের কথা অপশন চুজ করতে পারবো। যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে, এনজি টিউব অপশন আমাদের বাদ। এখন আমাদের পিইজি অপশনে নাই, আমাদের অপশন আছে কিন্তু শুধু ফাইন বোর্ড ন্যাজো ইয়াতে ফিডিং টিউব আর কি। তার মানে আমাদের এক্ষেত্রে অপশনটা হবে হচ্ছে ন্যাজো এন্টেরিক ফাইন বোর্ড ফিডিং টিউবটা। তাহলে বোঝা গেছে যে আমরা আসলে অপশনগুলো কিভাবে কিভাবে চুজ করতেছি। এরপরে দেখেন, আমরা আরেকটা কোশ্চেন একটু দেখি বা সলভ করতে যাই, যে আমাদের
আমাদের 40 ইয়ার্স ওল্ড মেল আমাদের কাছে আসছে ক্রনস ডিজিজ নিয়ে। সে ডেভেলপ করছে হচ্ছে হাই আউটপুট ফিস্টুলা ফলোইং হচ্ছে মাল্টিপল জেজুনাল হচ্ছে স্ট্রাকচারোপ্লাস্টি এবং আইলার রিসেকশন উইথ অ্যানাস্টোমোসিস অফ এন আর্লি জেজুনাম টু দ্য কোলন। তাহলে আমাদের কি হতে পারে দেখেন, মাল্টিপল আমার স্ট্রাকচারোপ্লাস্টি করা হয়েছে, আইলার রিসেকশন হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হাই আউটপুট ফিস্টুলার কথা বলা হয়েছে। যখন আমাদের হাই আউটপুট ফিস্টুলার কথা বলে দিবে, চোখ বন্ধ করে আপনারা অপশনে চলে যাবেন টিপিএন এর ক্ষেত্রে। কারণ হাই আউটপুট ফিস্টুলার ক্ষেত্রে আমাদের আসলে টিপিএনটাই দিতে হয়। 1 মিনিট। তাহলে যখন আমাদের হচ্ছে হাই আউটপুট ফিস্টুলা হবে, তখন আমরা দিব হচ্ছে টিপিএন অপশনের দিকে চলে যাব। তার মানে আমাদের যখন হাই আউটপুট ফিস্টুলা থাকবে বা সিভিয়ার ক্রন্স থাকবে, তখন আমরা টিপিএন এর দিকে চলে যাব। এই যে আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি, যে পেশেন্টের আমাদের স্মল ইন্টেস্টাইন ইনটেক, তাহলে 250 ম্যাম সেন্টিমিটার স্ক্রিন হচ্ছে চলে গেছে। আহ, হয়ে গেছে। আমি শেষই করে দিব, বেশিক্ষণ নাই, জাস্ট হচ্ছে 2 মিনিটের মতো লাগবে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের পেশেন্টের হচ্ছে রিসেকশন করার পরে 250 সেন্টিমিটার অফ স্মল বল রয়ে গেছে। তার মানে দেখেন, খেয়াল করেছেন এখানে কিন্তু রেসিডুয়াল বলেছে 250 সেন্টিমিটার, নট রিসেকশন করা হয়েছে। রিসেকশন করার পরে 250 সেন্টিমিটার হচ্ছে রয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আপনি পেশেন্টকে এন্টারাল ফিডিং দিতে পারবেন, যেহেতু তার স্মল বল রয়ে গেছে। সেরকম ভাবে আরেকটা অপশন আমরা দেখি, যে 60 ইয়ার্স ওল্ড মেল, সে ডিসফেজিয়া ডেভেলপ করেছে, ডিসনিয়া ডেভেলপ করেছে আফটার যখন স্ট্রিকচার ছিল, মিলানোসোফেজিয়াল স্ট্রিকচার যখন ডাইলেটেশন করলাম তখন এক্সরে করে দেখতে পেলাম প্লুরাল ইফিউশন এবং আমাদের স্মল লিক। তার মানে আমার ইসোফেজিয়াল পারফোরেশন হয়েছে যখন আমি স্ট্রাকচারটাকে বেলুন ডাইলেটেশন করতে গিয়েছি তখন। এই ধরনের ক্ষেত্রে আপনি কি দিবেন? যখন আপনাকে স্ট্রাকচার মানে ইসোফেগাসের পারফোরেশনের কথা বলবে, তখন চোখ বুজে আপনার চয়েস অফ নিউট্রিশন হচ্ছে টিপিএন। কারণ আপনার যেহেতু ইসোফেগাসে পারফোরেশন হচ্ছে, সেখানে আপনাকে রেস্ট দিতে হবে ইসোফেগাসকে। তো ইসোফেগাসকে যদি আপনি রেস্ট দিতে চান, তাহলে আপনাকে চুজ করতে হবে একদম প্যারেন্টাল নিউট্রিশনের ব্যাপারটা। ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল আপনাদের টপিক রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড। আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা ব্যাপার থাকে হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, যখন আমাদের প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় পেশেন্টের, সিভিয়ার প্যাঙ্ক্রিয়াটাইটিস, তখন আমরা চাই যে হচ্ছে প্যাঙ্ক্রিয়াস আমরা জানি ওপেন করে কোথায়, ডিউডেনামে। তো যখন আমাদের সিভিয়ার প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকে, তখন আমরা হচ্ছে এই ধরনের পেশেন্টকে ফিডিং এর জন্য প্যানক্রিয়াটিক সিক্রেশন যেখানে হচ্ছে ওই জায়গাটাকে আমরা রেস্ট দিতে চাই, যার কারণে প্যানক্রিয়াটাইটিস, সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ন্যাজোজেজুনাল ফিডিংটা চুজ করি। একদম যে প্যানক্রিয়াস যেখানে আসবে, সিক্রেশনটা যেখানে আসবে, সেটা বাইপাস করে ন্যাজোজেজুনাল ফিডিং এ চলে যাব। যদি ন্যাজোজেজুনাল ফিডিং টিডিং আপনি অপশনে না পান, বা সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস থাকে, পেশেন্ট খেতে পারতেছে না, অনেক কিছু এই ধরনের কথাবার্তা বলে, তাহলে টিপিএন যদি অপশনে থাকে সেটা চুজ করতে পারেন। ঠিক আছে, মূলত প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা ন্যাজোজেজুনাল টিউবটা সিলেক্ট করি, এটাই সাধারণত অপশনে থাকে। মোটামুটি এই পর্যন্তই হচ্ছে আসলে ফিডিং। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন থাকে একটু কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো সেটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।